জঙ্গি তারিকুল ইসলামকে জেরায় বিস্ফোরক তথ্য বেঙ্গল এসটিএফ এর হাতে। জেলের মধ্যেই সংগঠন বিস্তারের ছক তারিকুলের। জেলের মধ্যেই সংগঠন বিস্তারের ছক তারিকুলের। এই মুহূর্তে বড় ব্রেকিং যেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি, তারিকুল ইসলাম, জঙ্গি তারিকুল ইসলাম জেলের মধ্যেই তাদের সংগঠন বিস্তারের ছক কষছিল বসে বসে। এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর হাতে ভয়ঙ্কর তথ্য। আর এই তারিকুলের সঙ্গেই কি এই যোগসাজশে একসঙ্গে হাত মিলিয়েছিল ওই সমস্ত আব্বাস আলী, মনিরুল ইসলামরা? এই প্রশ্ন এখন বিস্তর। তবে এই মুহূর্তের যে বড় আপডেট, তারিকুল ইসলাম বিস্ফোরক তথ্য তার সম্বন্ধে বেঙ্গল এসটিএফ এর কাছে। জেলের মধ্যে বসে বসে সংগঠন বিস্তারের ছক এই তারিকুলের। মগজ ধোলাইয়ের কাজ ছিল তারিকুলের। জেলে থাকাকালীন সেখানকার আসামিদেরও কি মগজ ধোলাই করত তারিকুল? এই একাধিক প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। একাধিক তথ্য বেঙ্গল এসটিএফ এই মুহূর্তে পাচ্ছে, যা রীতিমতো আশঙ্কা ছড়ানোর মতো বিষয়। জঙ্গি তারিকুল ইসলামকে জেরায় বিস্ফোরক তথ্য বেঙ্গল এসটিএফ এর হাতে। জেলের মধ্যেই সংগঠন বিস্তারের ছক তারিকুলের। খাগড়াগড় কাণ্ড থেকে শুরু করে একাধিক ভয়াবহ ঘটনার সঙ্গে কি যুক্ত এই তারিকুল? রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বাবুঘাট থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যারা রয়েছেন, যারা যাচ্ছেন, তাদের সঙ্গে এলিনা কথা বলে বোঝার চেষ্টা করছেন যে তারা ঠিক কতটা খুশি এই মেলাতে। যে এলিনা, একেবারেই মধুকল্পিতা, দেখো তুমি একদিকে প্রয়াগরাজে রয়েছে, সন্তু প্রয়াগরাজে রয়েছে, আর আমি এই মুহূর্তে রয়েছে যেখানে বাবুঘাটের আউটরাম ঘাট। কলকাতার এই গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যে আগমন সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো মধুকল্পিতা। আর কয়েকদিন পরেই সাগরে স্নান রয়েছে এবং সেই কারণে তুমি দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় এই মুহূর্তে আউটরাম ঘাটে। এবং আমি যেখানে রয়েছে এই মুহূর্তে সাধু সন্তরা তারা ক্যাম্পে রয়েছেন। এখানে প্রত্যেক বছর যেভাবে শিবির খোলা হয়, সেই শিবিরে প্রচুর সাধু সন্তরা বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং একই সঙ্গে পুণ্যার্থীদের, যেটা বলছিলাম বারবার, যে পুণ্যার্থীদের আগমন সেটা কিন্তু চোখে পড়ার মতো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে এই শিবিরে কিন্তু তাদের পুণ্যার্থীদের জন্য সকালের টিফিন থেকে, সকালের চা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবকিছু কিন্তু এই শিবির থেকেই সরবরাহ করা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে আমি জানিয়ে রাখতে চাইবো, আমি ভিড়টা দেখাই একবার। এখানে প্রত্যেকটি ক্যাম্পের পাশাপাশি কিন্তু খোলা হয়েছে ফুড কোর্ট, অর্থাৎ খাদ্য এবং জলের জন্য কোনো পুণ্যার্থীকে কিন্তু আর বাইরে যেতে হবে না। এই শিবির থেকেই তারা সবকিছু পাবেন এবং এখান থেকেই তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হবেন। এর মধ্যেই পুলিশের নিরাপত্তাটাও কিন্তু চোখে পড়ার মতন। এই গোটা শিবির জুড়ে প্রায় 4টিরও বেশি ওয়াচ টাওয়ার রাখা হয়েছে। কলকাতা পুলিশের নজরদারি চালানো হচ্ছে বারবার সেই ওয়াচ টাওয়ার থেকে এবং একই সঙ্গে পুলিশের টহলদারি চলছে। মহিলাদের জন্য মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছে। এছাড়া তোমাকে জানিয়ে রাখতে চাইবো, এই শিবিরে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমের মাধ্যমে প্রত্যেকটি সময় নজরদারি চালানো হচ্ছে এই গোটা ক্যাম্প জুড়ে। পুণ্যার্থীদের জন্য এখানে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে, একটি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। এই মুহূর্তে আমি সাধু সন্তদের ছবিটা আরো একবার দেখাবো। এখানে তুমি দেখতে পাচ্ছ প্রচুর সাধু সন্তরা তারা রয়েছেন। তারা এখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হবেন। আর কয়েকদিন পরেই সাগর স্নান। আমরা কথাই বলে থাকি যে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। এই সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের জন্য বহু পুণ্যার্থী তারা অপেক্ষা করে থাকেন এবং আজকের দিনে তুমি দেখতে পাচ্ছ বাবুঘাটের আউটরাম ঘাটের ছবি তুলে ধরছি। প্রচুর পুণ্যার্থীরা তারা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসেছেন এই শিবিরে। এখান থেকে তারা কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হবেন এবং আজকে যে ভিড়টা রয়েছে মধুকল্পিতা, তা কিন্তু একেবারে সাংঘাতিক ভিড় এবং সেই ভিড় সামাল দিতে প্রচুর কলকাতা পুলিশ তারা কিন্তু বারবার নিজেদের মধ্যে বৈঠক করছেন, আলোচনা করছেন। প্রত্যেকটি জায়গায় পুলিশের টহলদারি রয়েছে মধুকল্পিতা। এবং সামনের দিকে আমি আরো একটু, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত রয়েছে আমার সঙ্গে, এই মোহিতকে বলবো, মোহিত ছবিগুলো একটু দেখাও। আজকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতি বছর তো সুন্দর করে সাজানো হয়েই থাকে আউটরাম ঘাটের এই শিবির, কিন্তু এবছর কোথাও গিয়ে একটু হলেও কিন্তু আলাদা। গোটা শিবিরে তুমি দেখতে পাচ্ছ ফুলের মালায় সেজে উঠেছে, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। একেবারে এলিনা, বোঝা যাচ্ছে যে যারা ভক্তরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। প্রয়াগরাজে যেমন আমরা দেখতে পাচ্ছি একেবারে ত্রিবেণী সঙ্গমের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন যারা রয়েছেন ভক্তরা, তারা ঠিক তেমনি বাবুঘাটে, অর্থাৎ সেখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সাধু সন্তরা। ধন্যবাদ তোমাকে এলিনা।
আমার সঙ্গে সরাসরি ছিলেন আমাদের অপর প্রতিনিধি সন্তুও ছিলেন। সন্তু, তোমাকেও ধন্যবাদ আপাতত। তবে প্রয়াগরাজে ঠিক কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি, অর্থাৎ আমি এবং সন্তু আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক তেমনি প্রয়াগরাজের হাওয়া কেমন, সেই হাওয়া কেমন আপনাদের সামনে তুলে ধরবো আজ আমি আর সন্তু। তা দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায় ঠিক সকাল 8:27। টুক টুক টুক, যেমনটা বললাম, ডিগবাজি 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 ডিগবাজি, কিন্তু ডিগবাজি খেয়ে কতদিন চলবে বাংলার মানুষ, দেশের মানুষ দেখছেন। কি বলছেন আপনারা, কি করছেন আপনারা, তার সঙ্গে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শুনবো। বাংলাদেশ বর্ডার গার্ড বিএসএফ কে সীমান্তে, ভারতীয় সীমান্তে বেড়া দেওয়ার কাজ করতে বাধা দিচ্ছে। তা নিয়ে বাংলাদেশের প্রতি প্রেম উথলে পড়ছে জনাব ফিরাদ হাকিম এবং জনাব মোহাম্মদ সেলিমের। আমরা তো বুঝতেই পারছি না যে এই দুই জনাব তারা বাংলাদেশের রাজনীতিবিদ না পশ্চিমবঙ্গের রাজনীতি করেন। লক্ষ্য কি দুধেল গায়, লক্ষ্য কি ভোট ব্যাংক? স্থানীয় বাসিন্দারা বিএসএফ এর সঙ্গে দাঁড়িয়ে ভারত মাতা কি জয়কে এদের কাছে উস্কানিমূলক মনে হচ্ছে। জনাব সেলিমের কাছে মনে হচ্ছে এটা হিন্দু মুসলমানের রাজনীতি। উল্টো দিকে যে বিজেপির সঙ্গে গ্রামবাসীরা নারাহে তাকদির আল্লাহু একবার স্লোগান তুলছেন, সে নিয়ে তো আপনাদের কোনো মন্তব্য নেই। তৈরি থাকুন, হিন্দু বাঙালি জেগেছে, 26-এর নির্বাচনে আপনাদের বুঝিয়ে দেবে। ফিরাদ হাকিমের তো এই প্রথম নয়, সেই গোড়া থেকে তিনি বলে আসছেন। একবার বললেন খিদিরপুরে গিয়ে, আরে তো মিনি পাকিস্তান বলে আল্লাহ দে আটখানা। তারপরে একদিন বললেন আপনারা যারা এতে ইসলামে জন্মাননি তারা দুর্ভাগা, আমি তাদের দাওয়াতে ইসলাম দিচ্ছি, দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম, আপনারা ইসলামের কাছে আসুন ইত্যাদি। তো এরকম উনি ক্রমাগত বলে আসছেন। একবার বললেন না উর্দু শিখতে হবে। যদি কেউ মনে করেন যে উনি তৃণমূলী, উনি ধর্ম নিরপেক্ষ, উনি সম্প্রীতি, উনি হানা, উনি তারা, এগুলো বাজে কথা। ফিরাদ আমাকে কি বলছেন তার জবাব দিই, তা আমি করবো না। ফিরাদ হাকিম যা করেছেন তার জবাব তিনি দেবেন। এখন সীমান্তে কেন আমাদের শহরের আনাচে কানাচে বিভিন্নভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা হচ্ছে। এই উত্তেজনা সৃষ্টির প্রয়াসটা বন্ধ হওয়া উচিত। যে মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকেই বলেছেন কথাবার্তা বলার ব্যাপারে রেস্ট্রেন হতে, তো সেই ব্যাপারটা ওদের নিজস্ব ব্যাপার। লেট দেম ডিসাইড হোয়াট দে ওয়ান্ট। যে কোনো ভারতীয় তারা ভারত মাতা কি জয় ধ্বনি দিতেই পারে। পর্যটকে ভরা মরশুম জঙ্গলমহলে, আর জঙ্গলমহলে ঘুরতে আসা পর্যটকরাও মুখ ফেরাতে শুরু করেছে। সাঁকরাইল ব্লকের দুর্গাহরি ইকো পার্ক থেকে মুখ ফেরাচ্ছে পর্যটকরা। এই ইকো পার্কে একসময় অর্থ ব্যয় করে ইকো পার্কে ঢেলে সাজানো হয়েছিল, পিকনিক স্পট গড়ে তোলা হয়েছিল, যে জলাশয় ছিল সেই জলাশয়ে বোটিংয়ের ব্যবস্থা ছিল, এমনকি বিনোদন পার্ক গড়ে তোলা হয়েছিল। দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসতেন, পিকনিক করতে, এমনকি অবসর সময় কাটাতে। কিন্তু রক্ষণাবেক্ষণের বড়ই অভাব, যার ফলে দিনের পর দিন জরাজীর্ণ অবস্থা ইকো পার্কে। বিভিন্ন জায়গায় আগাছার স্তূপে পরিণত হয়েছে, জঞ্জালে পূর্ণ হচ্ছে দিনের পর দিন ইকো পার্ক। সমাজ বিরোধীদের আখড়াতে পরিণত হচ্ছে, যার ফলে ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের মধ্যেও। এলাকার বাসিন্দারা দাবি করছেন এই ইকো পার্কে সাজিয়ে তোলা পর্যটন কেন্দ্র গড়ে তুললে এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন জঙ্গলমহলে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য, পর্যটন শিল্পকে আরও বাড়িয়ে তোলার জন্য, কিন্তু দায় এড়াচ্ছেন স্থানীয় প্রশাসন। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। আর বাংলাদেশের পরম প্রেম, পরম বন্ধু, নতুন প্রেম পাকিস্তান, তাদের কি অবস্থা? পাকিস্তানের তালিবান পাকিস্তানের 14 জন নিউক্লিয়ার অর্থাৎ পরমাণু ইঞ্জিনিয়ারকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিগ ব্রেকিং, পরমাণু কেন্দ্র এবং পরমাণু বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের তাদের অপহরণ করলো তালিবান। বিগ ব্রেকিং, খান পাকিস্তান অবস্থা। পাক পরমাণু ইঞ্জিনিয়ারদের অপহরণ করলো তালিবান। পাকিস্তানের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রে অপহরণ বিজ্ঞানীরা। লাক্কি মারওয়াট অঞ্চলের ঘটনা। পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীদের অপহরণের ছক। অপহরণ করা হয়েছে প্রায় 14 জন পরমাণু বিজ্ঞানীকে। এই মুহূর্তের খবর, ছিনিয়ে নেওয়া হয়েছে কেজি ইউরেনিয়াম। খান পাকিস্তান, পাকিস্তানের পরমাণু, যে পাকিস্তান বলেছিল আমরা পরমাণুর বোমা দেব, পাকিস্তানের বড় বড় বিভিন্ন নেতা বলেছে পরমাণু বোমা নাকি দেবে বাংলাদেশকে, সেই বাংলাদেশি পরমাণু ইঞ্জিনিয়ারদেরই অপহরণ করে নিয়েছে তালিবান আফগানিস্তানের। লজ্জার বিষয়। খান
পাকিস্তান বারবার কেন বলা হয়? কারণ পাকিস্তান নিজেই ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, নিজেদের ইউরেনিয়াম, নিজেদের পরমাণু বিজ্ঞানীদের সেফ রাখতে পারে না। তারা নাকি বাংলাদেশকে সাহায্য করবে। আর বাংলাদেশের ইউনুস এবং বাংলাদেশের মূর্খ মৌলবাদীরা দেখুক যে এই মুহূর্তে পাকিস্তানের কি দুরবস্থা। তালিবানের হাতে তারা অপহরণ হচ্ছে, খান খান পাকিস্তান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।